তোমাদেরকে এনএম জিএনএম পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান সাবজেক্টের উপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়ার কথা ছিল। আমরা তোমাদেরকে এই কোশ্চেনগুলো প্রোভাইড করছি, তোমরা তাড়াতাড়ি করে দেখে নাও। তো প্রথম কোশ্চেন দেখো, সিটি ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমনাঙ্গ? এটা কি হবে? এটা হচ্ছে সঠিক উত্তর আমাদের অ্যানিলিডা হয়ে যায়। অ্যানিলিডা আমাদের হচ্ছে অ্যানিলিডার মধ্যে কেঁচো পড়ে। পরবর্তী কোশ্চেন দেখি, 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, অ্যাসিডিয়া কোন উপপর্বের অন্তর্গত? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে ইউরোকর্ডাটা। ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে হতে পারে, একমাত্র ইউরোকর্ডাটার মধ্যে অ্যাসিডিয়া পড়ে, আমরা জানি, প্রচলিত নাম। পরবর্তী কোশ্চেন দেখি, 3 নম্বর আছে, কোন অঙ্গাণুটি পিওমরফিক? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে আমাদের গলগি বডি হচ্ছে সঠিক উত্তর। তোমরা দেখো পরবর্তী দেখি, 4 নম্বর কোশ্চেন, নিউক্লিয়াস ব্যতীত মানে নিউক্লিয়াস ছাড়াও যে দুটি অঙ্গাণুতে ডিএনএ উপস্থিত থাকে তা হলো কী কী? অপশান এ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এর সঠিক উত্তর আমরা জানি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে নিজস্ব ডিএনএ আছে, ওই কারণে এই দুটো অঙ্গকে আমরা অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বা সেমি অটোনোমাস অর্গান বলি। তো পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন আমরা দেখি, নিচের কোন এনজাইমটি সালোক সংশ্লেষে ব্যবহৃত হয় না বলেছে, এখানে এটা খেয়াল রাখবো একটু। তো এর সঠিক উত্তর FAD হবে, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখি, 6 নম্বর কোশ্চেন দেখি, নিচের কোনটি অপচয়মূলক বিপাক নয়, মানে ভাঙনমূলক বিপাক নয়? তো আমরা দেখি, এখানে দেখি আমরা সালোক সংশ্লেষ দেখি, এটা গঠনমূলক বিপাক। আর বাকিগুলো যেগুলো আছে, শ্বসন আছে, রেচন আছে, কোহল সন্ধান, এগুলো সব কিন্তু ভাঙনমূলক বিপাক, মানে ভেঙে যায় খাদ্য। পরবর্তী কোশ্চেন দেখি, 7 নম্বর কোশ্চেন, কোন মৌলটি কোষের অভিস্রবণ চাপ রক্ষা করে? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে আমাদের ক্যালসিয়াম হবে এর সঠিক উত্তর, আমরা মনে রাখবো ক্যালসিয়াম হচ্ছে সঠিক উত্তর, কোষের অভিস্রবণ চাপ রক্ষা করে। 8 নম্বর কোশ্চেন দেখে নিই, উদ্ভিদের পাতার অন্তঃশিরায় ক্লোরোসিস দেখা দেয় কোন মৌলের অভাবে? আমরা দেখি ম্যাঙ্গানিজ দেখি, এই কোশ্চেন আগেও পড়েছে পরীক্ষায়, তোমরা জানো। তো পরবর্তী কোশ্চেন 9 নম্বরের দিকে চলে যায়, কোন মৌলের অভাবে উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয়? এর দুটো অ্যান্সার এখানে হবে, এটা ক্যাটাগরি 2 যদি হয় দুটো অ্যান্সার হবে। তো একটা অ্যান্সার হবে পটাশিয়াম হবে, আর একটা অ্যান্সার হবে এটা হচ্ছে সালফার হবে। পটাশিয়াম এবং সালফারের অভাবে উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, এর দুটো অ্যান্সার হচ্ছে। 10 নম্বর কোশ্চেনের দিকে চলে যায়, অবাত শ্বসন এবং সবাত শ্বসনের সাধারণ পর্যায়টি? আমরা জানি গ্লাইকোলাইসিস, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অবাত শ্বসন এবং সবাত শ্বসনের সাধারণ পর্যায়কে আমরা গ্লাইকোলাইসিস বলি, আর বাকিগুলো শ্বসনের পর্যায়, কিন্তু সাধারণ পর্যায় হচ্ছে না। পরবর্তী কোশ্চেন 11 নম্বর, নলাকার অতিরিক্ত শ্বাসঙ্গ দেখা যায়? এর উত্তর হচ্ছে শিঙ্গি মাছ হয়। বাকিগুলো যেগুলো দেওয়া আছে না, মাগুর মাছ আর কই মাছ আর রুই মাছ দেওয়া আছে, এই সমস্ত মাছের ক্ষেত্রে আমরা দেখি অতিরিক্ত শ্বাসযন্ত্র তো আছে, কিন্তু নলাকার যেহেতু বলছে না, নলাকার মানে হচ্ছে শিঙ্গি মাছে দেখা যায়, ওই কারণে শিঙ্গি মাছ এখানে ইম্পর্টেন্ট। নেক্সট চলে যায় 12 নম্বর কোশ্চেন, কি দেওয়া আছে? মানবদেহের মাইটোকন্ড্রিয়া বিহীন একটি কোষ হলো, আমরা দেখি লোহিত রক্তকণিকা। আমরা লোহিত রক্তকণিকাকে আরবিসি নামে চিনি, এটা আরবিসি রেড ব্লাড কর্পাসল। তো এখানে দেখি শুধুমাত্র এখানে মাইটোকন্ড্রিয়া তো থাকেই না, নিউক্লিয়াসও কিন্তু থাকে না, ওই কারণে আরবিসি এখানের উত্তর হয়ে যাচ্ছে। 13 নম্বর কোশ্চেন দেখি, পরবর্তী কোশ্চেন আমরা দেখি, নিচের কোন প্রাণীটি রক্তজালকপূর্ণ দেহত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়? দেহত্বকের সাহায্যে যদি বলা হয় শ্বাসকার্য, তাহলে হচ্ছে আমাদের উত্তর হচ্ছে কেঁচো হয়ে যায়, পেরিপ্লানেট আমাদের কেঁচো হয়ে যায়। আর আমরা আরশোলা দেখি, আরশোলাও পড়ে পরীক্ষায়, এর শ্বাসঙ্গের নাম কি? এর শ্বাসঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া, 10 জোড়া শ্বাসছিদ্র আমরা দেখি। তবে মনে রাখছি যে ত্বক দ্বারা কেঁচো শ্বাসকার্য চালায়। দেন নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেনের দিকে দেখি, কোন উদ্ভিদ পত্রমোচনের মাধ্যমে সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে? মানে পাতার মাধ্যমে ওরা রেচন পদার্থকে জমা রাখে, ইউরিক অ্যাসিড হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাসিড হতে পারে, এই সমস্ত রেচন পদার্থগুলো উদ্ভিদরা আমরা জানি পাতার মধ্যে বা ফলের মধ্যে সঞ্চয় করে রাখে এবং সময় হলে ওই রেচন পদার্থকে বাইরে বার করে নেয়, হয় পত্রমোচন কিংবা ফলমোচনের মাধ্যমে। তো এখানে দেখি যে পত্রমোচন লেখা আছে, কিন্তু যে পত্রমোচনের মাধ্যমে পাতা ঝরে পড়ে, তো এমন উদ্ভিদ আমরা যখন দেখি, আমরা দেখি একটা টাইম দেখি আমরা গাছের পাতা সমস্ত একেবারে ঝরে পড়ে যায়, মানে পাতা একেবারে গাছ একেবারে ন্যাড়া হয়ে যায় আমরা দেখি। আর বাকি যদি দেখি তেঁতুল, আপেল যদি দেখি, এরা ফলমোচন, কিন্তু এরাও ইম্পর্টেন্ট। আর অর্জুন গাছ দেখি আমরা, অর্জুন আর পেয়ারা দেখি, ওদের ক্ষেত্রে আমরা দেখি যে ওটা ছাল মোচন বা বাকল মোচনের মাধ্যমে হয়। পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, অনৈচ্ছিক মূত্র নির্গমনকে কি বলা হয়? অনৈচ্ছিক মূত্র নির্গমনকে এনিউরেসিস বলি। ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে ফ্রেম হতে পারে। আর পলিডিপসিয়া বারবার মূত্রত্যাগ, ডিহাইড্রেশন মানে হচ্ছে বডি থেকে জল মূত্র বা পায়খানার মাধ্যমে বের হওয়াকে আমরা ডিহাইড্রেশন বলছি। আর নকচুরিয়া মানে কিন্তু এটা রাত্রে হচ্ছে মূত্রত্যাগ হয়, মানে ঘুমের মধ্যে হতে পারে, রাত্রে মূত্রত্যাগকে ঘুমের মধ্যে নকচুরিয়া আমরা বলি। এর সাধারণ উত্তর, সঠিক উত্তর এনিউরেসিস হয়ে যাচ্ছে, অনৈচ্ছিক মূত্রত্যাগ। নেক্সট 16 নম্বর কোশ্চেনের দিকে আমরা দেখি, কানাডা বালাসাম এক প্রকার, ইম্পর্টেন্ট কোশ্চেন, কানাডা বালাসাম থেকে আসতে পারে। তো কানাডা বালাসাম আমরা দেখি ওলিও রজন, এটা হচ্ছে ফ্যাট এবং উদ্ভিদের যে নাইট্রোজেনাস বজ্র পদার্থ দেখি, যে ফ্যাটও থাকবে, আবার হচ্ছে বিভিন্ন রেচন পদার্থ থাকবে। ফ্যাট আর রেচন পদার্থ, যে ওলিও রজন আছে না, রজন আর ফ্যাট মিলে ওলিও রজন তৈরি হয়। পরবর্তী কোশ্চেন দেখি 17 নম্বর কোশ্চেন, বৃক্কীয় নালিকায়
বৃক্কীয় নালিকার পুনঃশ্বসনের হার বাড়িয়ে মূত্র উৎপাদনকে নিয়ন্ত্রণ করে এডিএইচ হয়ে যায়। এডিএইচ এর পুরো নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন। আর এখানে এর সাথে সাথে মনে রাখবো এএনএফ, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর, এটা হৃৎপিণ্ডের একটি হরমোন, একমাত্র হৃৎপিণ্ডে এই হরমোনটি পাওয়া যায়। তো পরবর্তী কোশ্চেন 18 নম্বর কোশ্চেন আমরা দেখি ফিতা কৃমির দেহের রেচন অঙ্গের নাম কি? এটা তো সবাই আমরা জানি, এটা ছোট থেকে জেনে আসি, ফ্লেম কোষ আমরা বলি, ফ্লেম কোষ। ফিতা কৃমির রেচন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ। আমাদের যেমন রেচন অঙ্গের প্রধান রেচন অঙ্গ যেমন কিডনি হয়, ফিতা কৃমির প্রধান রেচন অঙ্গের নাম হয়ে যায় ফ্লেম কোষ। আর ম্যালপিজিয়াম নালিকা, এটাও ইম্পর্টেন্ট, এটা পতঙ্গের দেখা যায়। নেফ্রিডিয়া আমরা দেখি কেঁচো রেচন অঙ্গ। সংকোচনশীল গহ্বর দেখি আমরা হচ্ছে, এটা কার দেখি? এটা অ্যামিবার দেখি। তো এর সঠিক উত্তর এখানে কেঁচোর হয়ে যাচ্ছে ফ্লেম কোষ। পরবর্তী কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, কোনগুলি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড? এখানে ফ্যাটি অ্যাসিড অ্যারাকিডনিক অ্যাসিডও একটা অপরিহার্য, লিনোলেনিক অ্যাসিডও অপরিহার্য, আর লিনোলেইক অ্যাসিডও একটি অপরিহার্য। এর উত্তর হয়ে যাচ্ছে সবকটি। এর উত্তর হয়ে যাচ্ছে সবকটি কিন্তু অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। পরবর্তী কোশ্চেন 20 নম্বর কোশ্চেনের দিকে যায়। পরভোজী প্রাণীদের পুষ্টি পদ্ধতিকে কি বলা হয়? আমরাও পরজীবী, উদ্ভিদ বাদে বাকি সমস্ত জীবগুলোই পরজীবী হয়। তো আমাদের পুষ্টি পদ্ধতি কিন্তু হলোজয়িক পুষ্টি। এর সঠিক উত্তর কিন্তু হলোজয়িক পুষ্টি। আর উদ্ভিদ পুষ্টিকে মানে স্বভোজী পুষ্টিকে আমরা হচ্ছে হলোফাইটিক পুষ্টি বলি। আর বাকি তো এর সাথে এগুলোকে ব্যবহার করা হয় না। এর সঠিক উত্তর এখানে কিন্তু হলোজয়িক পুষ্টি হয়ে যাচ্ছে। আর এর সাথে সাথে মনে রাখবো উদ্ভিদ পুষ্টিকে আমরা হলোফাইটিক পুষ্টি বলি। তো 21 নম্বর কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? এই কোশ্চেন কিন্তু আগেও পড়েছে। ভিটামিন হচ্ছে সি দেখি, ভিটামিন সি, মানে রান্না যদি করি না তাহলে হচ্ছে তাপে কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যায়। মানে কোনো খাবার যদি রান্না করি, ভিটামিন সি যুক্ত খাবার যদি রান্না করি, অত্যাধিক তাপ যদি প্রয়োগ করি না, ওই তাপে কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যায়, আমরা পাই না। তো 22 নম্বর কোশ্চেন, পাকস্থলীর কোন কোষটি HCl নিঃসরণ করে? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ HCl হচ্ছে নিঃসরণ করে। আর মিউকাস কোষ পাকস্থলীরই কোষ। চিপ কোষ, প্যারাইটাল কোষ আর মিউকাস কোষ, এই তিনটি কোষ কিন্তু পাকস্থলীরই কোষ, মনে রাখবো। তার মধ্যে প্যারাইটাল কোষ HCl ক্ষরণ করে, এই যে HCl এর নাম যেটা দেওয়া আছে এটা কিন্তু প্যারাইটাল কোষ ক্ষরণ করছে। আর মিউকাস কোষ তো হচ্ছে মিউকাসও ক্ষরণ করে। এর সাথে সাথে এটাও আমরা মনে রাখবো একটু, মিউকাস ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে। তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? যে প্যারাইটাল কোষ HCl ক্ষরণ করে। তো 23 নম্বর কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, ট্রিপসিন উৎসেচক নিঃসৃত হওয়ার স্থান কোথায়? এর উত্তর কি হবে? এর উত্তর হবে অগ্নাশয় হবে। প্যানক্রিয়াস থেকে আমাদের হচ্ছে ট্রিপসিন উৎসেচক ক্ষরণ হয়। অগ্নাশয় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ উৎসেচক ক্ষরণ হয়, এটাকে আমরা বলছি সিসিকে, সিসিকে পিজেড, এরকম হচ্ছে বলি সিসিকে পিজেড। এটা আমরা মনে রাখবো যে অগ্নাশয় থেকে যেমন ট্রিপসিন ক্ষরণ হচ্ছে না, এই যে ট্রিপসিন আমরা দেখি, অগ্নাশয় থেকে যেমন ট্রিপসিন ক্ষরণ হচ্ছে তেমনি অগ্নাশয় থেকেও সিসিকে পিজেড হচ্ছে ক্ষরণ হয়। 24 নম্বর কোশ্চেন, মানে পরবর্তী কোশ্চেন আমরা দেখি, কোন প্রকার পরিবহনে বাহক প্রোটিনকে পাম্প বলে? এর উত্তর কি হবে? এর উত্তর হবে সক্রিয় পরিবহন। এর ইংরেজি কিন্তু ইম্পর্টেন্ট, ইংরেজির নামটাও জেনে রাখতে হবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হয়, এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে হচ্ছে সক্রিয় পরিবহনের ইংরেজি হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এক্ষেত্রে পাম্পের প্রয়োজন হয়। পরবর্তী 25 নম্বর, হ্যাভারসিয়ান তন্ত্র কোন যোজক কলার বৈশিষ্ট্য? এটা আমরা ক্লাস 10-এর বইয়ে এই হ্যাভারসিয়ান তন্ত্র টার্ম আমরা পাই না, এটা 11-12-এর ক্ষেত্রে পেতে পারি, তবে এখানে আমাদের ইম্পর্টেন্ট খুব। তো এখানে অস্থির ক্ষেত্রে পাই, অস্থির কোষের মিডিলে হ্যাভারসিয়ান তন্ত্র দেখতে পাই। পরবর্তী 26 নম্বর কোশ্চেনের দিকে চলে যায়, কি দেওয়া আছে দেখো, কোন কলার কোষগুলি লম্বাটে লিগনিনযুক্ত এবং দুই প্রান্ত সুচালো? স্ক্লেরেনকাইমা, বানান একটু দেখবা তোমরা, স্ক্লেরেনকাইমা কলার কোষগুলো লিগনিনযুক্ত এবং দুই প্রান্ত সুচালো। তার সাথে সাথে মনে রাখবে স্ক্লেরেনকাইমা কলার কোষগুলো না লিগনিনযুক্ত এবং মৃত কোষ, এইটুকু মনে রাখবা তোমরা, লিগনিনযুক্ত এবং মৃত কোষ। আর এটার দুই প্রান্ত লম্বা, দুই প্রান্ত সুচালো, এটা তো দেওয়াই আছে। তো এর উত্তর স্ক্লেরেনকাইমা। 27 নম্বর কোশ্চেন দেখি, শ্বাসনালী এবং ফ্যালোপিয়ান নালীর গাত্রে কোন আবরণী কলা দেখা যায়? এর উত্তর কি হবে? এর উত্তর হবে সিলিয়া, সিলিয়াযুক্ত আবরণী কলা দেখা যায়। ওই কারণে আমরা দেখি ধুলোবালি যদি শ্বাসনালীতে বা আমাদের ট্রাকিয়ার মধ্যে পড়ে, ধুলোবালিগুলো ওই ট্রাকিয়ার মধ্যে আটকে যায়। তার কারণ হচ্ছে, প্রধান কারণ সিলিয়াযুক্ত আবরণী কলা আমাদের ওখানে দেখি, ওই কারণে ধুলোবালু সহজে আটকে যায়। তো 28 নম্বর কোশ্চেন দেখি একটু, উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদদের কি বলে? উজ্জ্বল আলোতে যারা জন্মায় তাদেরকে হচ্ছে হেলিওফাইট বলে। স্যামোফাইট কারা? বালিতে জন্মায়, এটা একটু মনে রাখবে, বালিতে জন্মায় স্যামোফাইট। সিওফাইট কম আলোতে জন্মায়, কম আলোতে জন্মায়। আর এটা লিসো না, এটা হচ্ছে লিথো হবে, এটা লিথোফাইট, পাথরে জন্মায়। এগুলো পরীক্ষায় পড়েছে, এগুলো পরীক্ষায় বিগত বছরের পরীক্ষাগুলোতে আমরা এই অপশানগুলোও দেখেছি। তাহলে এর উত্তর কি হয়ে যাচ্ছে? উজ্জ্বল আলোতে যারা জন্মায় তারা হচ্ছে হেলিওফাইট জন্মায়। 29 নম্বর কোশ্চেন, কি দেখি, একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে বলে বায়োম হয়ে যায়, বায়োম হয়ে যায়। একটি জলবায়ু, এই যে বলেছে একটি একই রকম জলবায়ু অঞ্চলের অন্তর্গত পরিবেশকে আমরা একটা বায়োমের মধ্যে রাখি।
তো 30 নম্বর কোশ্চেন দেখো কি দেওয়া আছে, যে সমস্ত প্রাণীর দেহতলের উষ্ণতা পরিবেশের উষ্ণতার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাদেরকে কি বলা হয় বলতো? তাদেরকে বলা হয় পয়কিলোথার্ম। আমি উদাহরণস্বরূপ ধরতে পারি, মনে করো একটা ব্যাঙের দেহ তাপমাত্রা 20 ডিগ্রি, তো জলে যদি থাকে ওই জলের তাপমাত্রা যদি 25 ডিগ্রি হয় না, ব্যাঙের দেহের তাপমাত্রাও 25 ডিগ্রি হবে। তার মানে পরিবেশের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের চেঞ্জ হয় না এরকম, মানুষ আর পাখির এরকম চেঞ্জ হয় না। ওই কারণে আমরা হোমিওথার্ম, এটা হচ্ছে মানুষ হচ্ছে হোমিওথার্ম, এটা মানুষ আর পাখি, মানুষ আর পাখি এরা কিন্তু হোমিওথার্ম, এদের এরকম তাপমাত্রা চেঞ্জ হয় না। তাহলে এর উত্তর পয়কিলোথার্ম, যাদের দেহ উষ্ণতা চেঞ্জ হয়। 31 নম্বর কোশ্চেনের দিকে যাই আমরা। অধিক উষ্ণ এবং আর্দ্র জলবায়ু অঞ্চলের প্রাণীদের দেহবর্ণ গাঢ় হয়, একে বলে গ্লগারের নিয়ম বা গ্লজারের রুল। গ্লজার্স রুল আমরা বলি। ইনি কি বলছেন? গ্লজার একটা সায়েন্টিস্ট, একজন সায়েন্টিস্ট ছিলেন। ইনি বলছেন যে সমস্ত জীব যত উষ্ণতায় থাকবে না তত তাদের হচ্ছে দেহের বর্ণগুলো গাঢ় হয় বা রং বেরঙের হয়। নেক্সট 32 নম্বর কোশ্চেনের দিকে চলে যায়। কি দেওয়া আছে? জেরোফাইট উদ্ভিদ হলো এক প্রকারের, এর সঠিক উত্তর কী হয় জানো? এর সঠিক উত্তর মেগাথাম। জেরোফাইট অ্যাকচুয়ালি শুষ্ক মাটিতে জন্মায় বা অধিক তাপে জন্মায়। আমি লিখে নিচ্ছি অধিক তাপে, অধিক তাপ প্লাস শুষ্ক মাটি, শুষ্ক মাটি এরকম পরিবেশে যারা জন্মায় তাদেরকে হচ্ছে জেরোফাইট বলছি। 33 নম্বর মানে পরবর্তী কোশ্চেন, হ্যাপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? এর উত্তর হয়ে যায় বি, মানে যকৃৎ এর উত্তর হয়ে যায়। কারণ হ্যাপাটাইটিস, হ্যাপাটিক কোষের কথা বললে এটা যকৃৎ নাম মনে রাখতে হবে, যে যকৃতের সেলকে আমরা হ্যাপাটিক সেল বলি। 34 নম্বর কোশ্চেনের দিকে যায়। রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? এটা ক্যান্সার রোগের ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি ইউজ করি। মানে রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সার কোষগুলো, আমার যদি এখানে ক্যান্সার হয় তাহলে রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সার কোষগুলোকে নষ্ট করে দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন 35 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? নিচের অসুখগুলির মধ্যে কোনটিকে সাইলেন্ট কিলার বলা হয়? উচ্চ রক্তচাপ আমরা মনে রাখবো, উচ্চ রক্তচাপ, হাই বিপিকে আমরা সাইলেন্ট কিলার বলি। তো পরের কোশ্চেন 36 নম্বর কোশ্চেন, মানব ঘাম এবং লালারসে উপস্থিত অ্যান্টিবডি কোনটা? এর উত্তর হবে হচ্ছে আইজিএ। এই আইজিএকে বলা হয় ক্ষরণকারী অ্যান্টিবডি, খুব ইম্পর্টেন্ট, ক্ষরণকারী অ্যান্টিবডি, ক্ষরণকারী অ্যান্টিবডি বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে অ্যান্টিবডি বলছি, কেন বলা হয়? কারণ হচ্ছে লালারস, ঘাম, অশ্রু আমরা যদি দেখি সমস্ত এই ক্ষরণকারী বস্তুতেই আইজিএ অ্যান্টিবডি পাওয়া যায়, ওই কারণে আইজিএকে আমরা ক্ষরণকারী অ্যান্টিবডি বলি। এটা এই অপশানগুলো এই আইজিএ, আইজিএম অ্যান্টিবডির থেকে প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট। তো 37 নম্বর আমরা দেখছি, যক্ষারোগ প্রতিরোধে যে টিকাকরণ দেওয়া হয় বিসিজি, পুরো নামটা আমরা জেনে রাখবো। বিসিজি ব্যাসিলাস কালমেট্রিক উইরিন হয় এর ফুল ফর্ম, আর এমএমআর মিসেল, মামস, রুবেলা, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন অ্যান্ড ডিপিটি ডিপথেরিয়া পার্টুসিস অ্যান্ড টিটেনাস হয়। তাহলে এর উত্তর বিসিজি হয়ে যাচ্ছে, যক্ষা বা টিবি রোগের ভ্যাকসিনের নাম বিসিজি। পরবর্তী কোশ্চেন আমরা দেখব 38 নম্বর কোশ্চেন দেখব, 39 নম্বর সরি। তো 39 নম্বর কোশ্চেন দেখি, অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কি বলে? তো স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে আমরা প্যারাপিউরা বলি, ইম্পর্টেন্ট খুব। অলিগোসাইথিমিয়া আরবিসির সংখ্যা যদি হচ্ছে এটা আরবিসির সাথে রিলেট করে, আর পলিসাইথিমিয়া হচ্ছে এটাও আরবিসির সাথে রিলেট করে, এটা আরবিসির সাথে রিলেট করে। প্যারাপিউরা কিন্তু অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কিন্তু কমে যায়। তো পরবর্তী কোশ্চেন 40 নম্বরের দিকে যাব আমরা। কোন গ্রুপের রক্তে কোনো অ্যাগ্লুটিনিন থাকে না? এর উত্তর কি হবে? এ বি। এ বি গ্রুপের রক্তে, এ বি গ্রুপের রক্তে কোনো অ্যাগ্লুটিনিন থাকে না। আমরা অ্যাগ্লুটিনিন জানি রক্তরসে পাওয়া যায়। 41 নম্বর কোশ্চেন আমরা দেখব কি দেওয়া আছে, দেখো ফান গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যদি অগ্রসর হয় তাহলে এটা কেমোট্যাকটিক চলন, কারণ শুক্রাণু আর ডিম্বাণুর কাছাকাছি আসা, ডিম্বাণুর দিকে শুক্রাণুর যে চলন এটা রাসায়নিক পদার্থ দ্বারাই দিক নির্ণয় হয়, মানে কোন দিকে শুক্রাণু যাবে এটা রাসায়নিক দ্বারাই নির্ধারিত হয় কিন্তু। তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে কেমোট্যাকটিক চলন। পরবর্তী কোশ্চেন 42 নম্বর কোশ্চেন, ডেল্টয়েড পেশি কোনটা? ডেল্টয়েড পেশি হচ্ছে অ্যাবডাক্টর, এটা পেশি থেকে ডেল্টয়েড পেশি হচ্ছে অ্যাবডাক্টর উদাহরণ হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন 43 নম্বর 43, বনচাড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তাকে কি বলা হয়? প্রকরণ চলন আমরা বলি, প্রকরণ চলন। ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন ফ্রেম হওয়ার সম্ভাবনা খুবই বেশি। পরবর্তী কোশ্চেন 44 নম্বরে আমরা দেখি, নিচের কোনটি মানুষের ঐচ্ছিক পেশির বিচলনের সমন্বয় সাধন করে? মানে ঐচ্ছিক পেশিকে চালানো হয়। আমরা তো ভাবি ইচ্ছা অনুসারে চলে, কিন্তু না, এটা হচ্ছে কেউ না কেউ মস্তিষ্কের কোনো অংশ ঐচ্ছিক পেশিকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। এর উত্তর হচ্ছে সেরিবেলাম। এটা সেরিব্রাম না, কিন্তু সেরিব্রাম মানে অগ্র মস্তিষ্ক, সেরিবেলাম মানে কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের অপর নাম সেরিবেলাম। পশ্চাৎ মস্তিষ্ক কি করে? আমরা দেখি দেহের ভারসাম্য তো নিয়ন্ত্রণ করে, মানে পশ্চাৎ মস্তিষ্কের লঘু মস্তিষ্ক, কিন্তু হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের মনে রাখবো, নাম মনে রাখবো, পশ্চাৎ মস্তিষ্কের অপর নাম সেরিবেলাম, এই ঐচ্ছিক পেশির বিচলন নিয়ন্ত্রণ করে। 45 নম্বর কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি, দেখো
কোন উদ্ভিদ হরমোনটি বীজের সুপ্ত অবস্থা বজায় রাখা এবং পত্ররন্ধ্রের বন্ধের কারণ? অ্যাবসিসিক অ্যাসিড বা অ্যাবসাইসিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাবসাইসিক অ্যাসিড পরীক্ষায় হামেশাই পড়ে। এটাকে স্ট্রেস হরমোনও আমরা বলি, কারণ হচ্ছে উদ্ভিদের স্ট্রেসের সময়, যেমন খরার মতো পরিস্থিতিতে ABA বা অ্যাবসাইসিক অ্যাসিড, এটাকে কি বলা হয়? ABA বলা হয়, অ্যাবসাইসিক অ্যাসিড। করার সময় উদ্ভিদকে বাঁচিয়ে রাখে, কিন্তু এই কারণে একে স্ট্রেস হরমোনও বলি। তো যাই হোক, এর উত্তর, এই প্রশ্নের উত্তর হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। 46 নম্বর কোশ্চেনের দিকে যায়। হৃৎপিণ্ড থেকে নিঃসৃত হরমোন কোনটি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ANF, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট এটা, একমাত্র এটা বারবার পরীক্ষায় পড়েছে, কিন্তু বিভিন্ন পরীক্ষায়, যে হৃৎপিণ্ড থেকে খরিত হরমোনের নাম কি? ANF, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর। 47 নম্বর কোশ্চেন দিকে আমরা কিন্তু যাব। 47 নম্বরে কি দেওয়া আছে? গুরু মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রটি কোথায় লেখা আছে, কোথায় আছে? শ্রবণ কেন্দ্রটি টেম্পোরাল লোবে আছে, কিন্তু এটা হচ্ছে টেম্পোরাল লোবে আমাদের হচ্ছে শ্রবণ কেন্দ্র অবস্থিত। 47 নম্বর। পরবর্তী 48 নম্বরের দিকে যাচ্ছি। মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হন তা হলো কি? দেখি, এটা হচ্ছে পৃথক ভবন। তো আমরা দেখি না, আমরা দেখি স্বাধীন বিন্যাস বা স্বাধীন সঞ্চারণ সূত্র দেখি, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট আমরা দেখি। তো আমাদের হচ্ছে পরবর্তী কোশ্চেন, আমরা 49 নম্বর কোশ্চেন দেখে নিই, কী দেওয়া আছে? হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি কোথায় দেখা যায়? বর্ণান্ধতায় তো হয় না, হিমোফিলিয়াতেও হয় না, থ্যালাসেমিয়াতে হয়। আমরা দেখি আলফা থ্যালাসেমিয়া এবং বেটা থ্যালাসেমিয়া। এই আলফা এবং বিটা গ্লোবিন জিন আমরা দেখি আরবিসির ভিতরে পাওয়া যায়। তার পরবর্তী কোশ্চেন দেখি, 50 নম্বর, আজকে শেষ কোশ্চেন। মাতা বর্ণান্ধতা কিন্তু হচ্ছে পিতা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলে তাদের যে কন্যা সন্তান জন্ম নেবে তার বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কত? এটা 0% হয়। আমরা দেখবো, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা 0% অ্যান্সার হবে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা অবশ্যই, তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বেস্ট অফ লাক।